সেটা আপনাকে জানতে হবে না। এখন বলেন কি করছেন আপনি? এই তো ঘুমের দেশে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি এসে আমার পথে বাধা হয়ে আসলে। সরি, আমি বুঝতে পারিনি। আপনি এখন ঘুমিয়ে পড়বেন। আচ্ছা সরি, বলতে হবে না। তা কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম যে কলেজ তো কিছুদিন বন্ধ থাকবে, তাই যদি আপনি কালকে ফ্রি থাকেন তাহলে আপনাকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হতে। তা আমার মতো আবুলকে নিয়ে ঘুরতে গেলে আপনার সমস্যা হবে না? আমি রিদিতার মতো না, বুঝলেন? তাহলে আপনি কার মতো? আমি আমার মতো। আচ্ছা ঠিক আছে, যদি সময় পাই তাহলে কালকে জানিয়ে দিব। এখন বাই, আমি ঘুমাবো। আসলেই আপনি একটা। কথাটা শেষ না করে নীলা ফোন কেটে দিল। বাকি কথাটা আমি জানি, আর সেটা হলো আমি একটা আবুল। আবুল হিসেবে দেখছি আমার বেশ সুনাম। একটা জিনিস ভেবে দেখলাম, নীলার সাথে কথা বলতে আমার খারাপ লাগে না, যেমনটা হৃদিতার সাথে কথা বলতে গেলে হতো। নীলা যখন আমাকে তার হাত দিয়ে স্পর্শ করেছিল তখন মনের মধ্যে একটা কারেন্টের মতো ঝাটকা লেগেছিল। আর নীলা দেখতেও তো খারাপ না, বেশ ভালো, ভদ্র, অহংকার নেই মনের মধ্যে। এমন একজনকেই তো আমি আমার জীবনে খুঁজছি। আচ্ছা, নীলাকে কি কালকে বলে দেখব সে আমাকে ভালোবাসে কিনা? ওকে কালকে ঘুরতে যাওয়ার সময় এক ফাঁকে বলে দেখব। এখন ঘুমাই। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গিয়েছে। উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। ফোনে চেয়ে দেখি কালকের নাম্বার থেকে 20টা মিস কল এসেছে। এই, এত সময় কি করছিলেন শুনি? এই তো ঘুম থেকে উঠে রান্না করলাম, এখন নাস্তা করছি। আহা রে, বেচারার কি কষ্ট। তাই একটা বিয়ে করলে তো পারেন। আমার মতো আবুলকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? তাহলে একটু ভালো করে তাকিয়ে দেখেন, তাহলেই দেখতে পারবেন। কই, নেই তো। ধুর, আপনি আসলেই একটা। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি নাস্তা করে বের হন। আমি কিন্তু রেডি হয়ে বসে আছি আপনার জন্য। ওকে, আমি বের হচ্ছি, তা কোথায় আসবো? আমি আপনাকে মোবাইলে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। ওকে। এরপর নীলা ফোন কেটে দিল। আর একটু পর একটা মেসেজ আসলো, তাতে একটা ঠিকানার নাম দেওয়া আছে। আমি চিনি সেটা, তাই নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে গেলাম সেখানে। প্রায় 30 মিনিট পর সেখানে চলে গিয়ে দেখি নীলা একটা নীল শাড়ি পরে এক জায়গাতে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি তো নীলার দিক থেকে চোখ নামাতেই পারছি না, এত সুন্দর লাগছে আজকে নীলাকে শাড়ি। কি হলো মিস্টার, এইভাবে কি দেখছেন? আমি ওইভাবেই তাকিয়ে আছি। এই যে। এইবার নীলা আমার মাথায় হাত দিয়ে একটু ঝাঁকালো। আমি হুঁশ ফিরে পেয়ে নীলার দিকে তাকালাম। আমতা আমতা করে বললাম, কি বলুন? শুনছি। নীলা আমার কাণ্ড থেকে হাসতে লাগলো, আমিও হেসে। হয়েছে, আর হাসতে হবে না। তো এইভাবে আমার দিকে তাকিয়েছিলেন কেন? সত্যি আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে। শাড়িতে যে আপনাকে এত সুন্দর লাগবে সেটা আমার আগে জানা ছিল না। নীলাকে দেখলাম একটু লজ্জা পেয়েছে। থাকার পাম দিতে হবে না, এখন চলুন পার্কের ভেতরে যাই। আচ্ছা চলুন। এরপর নীলার সাথে ভিতরে ঢুকে ঘুরতে লাগলাম। এক জায়গাতে এসে নীলা বলল, এই চলুন তো, ফুচকার দোকান দেখতে পাচ্ছি, আসেন ফুচকা খাবো। আমি তো ফুচকা খাই না। আমি বলেছি তো আপনাকে খেতে হবে। এরপর আমি আর কিছু বললাম না। দোকানদারকে বললাম মামা 2 প্লেট ফুচকা বানিয়ে দিতে। এরপর মামা 2 প্লেট ফুচকা দিল। নীলা ফুচকার প্লেট হাতে পেয়ে খেতে শুরু করেছে। মেয়েরা যে এত ফুচকা কিভাবে খেতে পারে সেটা আমার জানা নেই। নীলা আমার দিকে তাক। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? এমনি ভালো লাগছে না। এরপর নীলা আমাকে বলল হা করতে। আমি হা করতে নীলা আমার মুখে একটা ফুচকা দিয়ে বলল। এখন খান। আমি ফুচকাটা খেয়ে আবার নীলার দিকে তাকিয়ে আছি, তাই দেখে নীলা হয়তো বুঝে গিয়েছে যে আমাকে একটার পর একটা ফুচকা খাইয়ে দিতে লাগলো। জীবনে কখনো ফুচকা খাই, কিন্তু এখন মনে হচ্ছে দুনিয়ার সব ফুচকা আমাকে আজকে খাইয়ে দিলেও হয়তো আমার পেট ভরবে না। প্লেটে ফুচকা সব শেষ। নীলা আমাকে বলছে, কি মিস্টার, আপনি না ফুচকা খান না? তাহলে এগুলো সব কে খেলো? আমি আর কিছু বলতে পারলাম না, চুপ করে আছি। কি বলবো? আমি সত্যি তো কখনো ফুচকা খাইনি, আর আজকে 1 প্লেট খেয়ে ফেললাম। নীলা আবার বলল। আচ্ছা চলেন এখন ওই দিকটায় যাওয়া যাক। আমিও হ্যাঁ সূচক জবাব দিলাম। এরপর দুইজনে হাঁটছি পাশাপাশি হয়ে। একটু পর আমি নীলাকে বললাম, আচ্ছা নীলা, একটা কথা বলবো? হ্যাঁ বলেন, কি কথা বলবেন? আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? এমন প্রশ্ন করলেন যে। না, এমনি মনে হলো তাই বললাম। ও আচ্ছা, আসলে আমি একজনকে অনেক ভালোবাসি। সেই কলেজের প্রথম দিন যখন তাকে দেখেছিলাম, ঠিক তখন থেকেই। সে সবার থেকে একদম আলাদা। গরিব ঘরের সন্তান হলেও
তাকে আমি অনেক ভালোবাসি। আমার বুঝতে বাকি রইল না যে নীলা কার কথা বলছে। তারপরেও তাকে বললাম, এত সহজ করে বললাম, এরপরও আপনাকে তার নাম বলে দিতে হবে? আপনি সত্যি একটা আবুল। যান, আপনার সাথে কথা নেই। এই ছেলেটার নাম বলা যাবে কি? এই বলে নীলা চলে যেতে চাইল। আমি পিছন থেকে নীলার একটা হাত ধরে ফেললাম। নীলা দাঁড়িয়ে গেল। কি হয়েছে আপনার? আপনি আমাকে ধরলেন যে? তা এভাবে চলেই যাবেন নাকি সেই ছেলেটার মনের কথাটাও একটু শুনবেন? জি বলুন। ভালোবাসি। এইভাবে না, সুন্দর করে প্রপোজ করেন। তুমি হাসতে পারলে আমিও হাসতে পারবো, তুমি কাঁদতে পারলে আমিও কাঁদতে পারবো, তুমি ভালোবাসতে পারলে আমিও ভালোবাসতে পারবো, শুধু পারবো না তোমাকে ভুলে যেতে। আই লাভ ইউ। এরপর নীলা আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে, কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? জীবন থাকতে আপনাকে ভুলতে পারবো না, কিন্তু মরে গেলে তার কথা বলতে পারবো না। অনেক হইছে আপনি করে বলা, এখন থেকে তুমি করে বলবে। আচ্ছা ঠিক আছে। এরপর নীলা যা করলো তাতে তো আমি বাকরুদ্ধ, কারণ নীলা আমাকে কিস করেছে প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে। এভাবে কেউ কিস করে? আর একটু হলে তো আমি পটল তুলতাম। হইছে, তোমাকে আর পটল তুলতে হবে না। এখন চলো, অনেক বেলা হয়েছে, বাসায় আমার জন্য সবাই চিন্তা করবে। আচ্ছা চলো তাহলে। এরপর নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আমিও গ্যারেজে চলে আসলাম। গ্যারেজে ঢুকতেই একটা গাড়ির দিকে আমার চোখ পড়ল। গাড়িটাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। এটা রোলস রয়েস ব্ল্যাক এডিশন গাড়ি। গাড়ির ভিতর থেকে একজন, লোকটি আর কেউ নয়, তিনি আমার বাবা। বাবাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। বাবা এখানে কিভাবে আসলো? আমার খবর কিভাবে পেল? কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটু পর বাবা আমার সামনে আসলো। কিরে জাহিদ, তুই এখানে? জি, আমি এখানে কাজ করি। মানে তুই এখনো কাজ করিস? হ্যাঁ, এতে অবাক হবার কি আছে? আমার তো বিশ্বাস হচ্ছে না আমার ছেলে কাজ করছে। দেখেন, আমি আপনার সাথে কোনো প্রকার কথার মধ্যে জড়াতে চাই না। আপনি এখানে কেন আসলেন সেটা বললে খুশি হতাম। আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার গাড়ির টায়ার কিছুতে লেগে হয়তো লিক হয়ে গিয়েছে, তাই এই গ্যারেজে আসলাম। এখানে এসে যে তোকে এভাবে সামনাসামনি দেখতে পাবো সেটা কখনো ভাবতে পারিনি। ওকে, আপনি একটু ভিতরে গিয়ে বসুন, আমি ঠিক করে দিচ্ছি। রাশেদ চৌধুরী তার ছেলের কাজ করা দেখছেন আর ভাবছেন এটাই কি তার ছেলে সেই জাহিদ, যে জাহিদকে তিনি চিনত, নাকি ভুল দেখছে? এই যে আপনার গাড়ি ঠিক জাহিদ বাবা, তুই আর এভাবে থাকিস না, চল বাসায় চল। আমি তোর এই কষ্ট বাবা হিসেবে দেখতে পারবো না। আগে যা হয়েছে তা ভুলে যা, যা আবার নতুন করে সবকিছু ঠিক করে নিস। না বাবা, তা আর হবে না। আমি যেহেতু আপনাকে কথা দিয়েছি ভালো হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আপনার কাছে আসব, সুতরাং এর আগে আর বাসায় যাব না। আপনি প্লিজ চলে। আমার কথা না হয় বাদ দিলাম, তোর মায়ের কথা একটু ভেবে দেখ। তোর মা তোকে না দেখতে পেয়ে কিভাবে যে দিন পার করছে সেটা তুই নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবি না। বললাম তো, আমি যতদিন না নিজের মতো করে সবকিছু ঠিক করতে পারবো সেই পর্যন্ত বাসায় পা রাখবো না। জাহিদ, আমি সেদিন হয়তো তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু তুই চলে যাওয়ার পর তোকে আমি আর তোর মা অনেক জায়গাতে খুঁজেছি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। আজকে তোকে এতটা কাছে পেয়েও বলিস চলে যেতাম। আমার এত অর্থ সম্পদ কার জন্য করেছি? আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তোর এটিএম কার্ডটা রাখ, যখন দরকার পড়বে খরচ করিস, কিন্তু তারপরেও এইসব কাজ করিস না। আমার আপনার টাকার কোনো প্রয়োজন নেই। এভাবে কষ্ট করে টাকা উপার্জন করে যে শান্তি পাবো, আপনার সেই টাকায় তেমন শান্তি পাবো না। বাহ, খুব বড় হয়ে গিয়েছিস দেখছি। খুশি হলাম তোর এমন কথা শুনে। আজকে আমার অনেক গর্ব হচ্ছে তোকে নিয়ে, কিন্তু তুই এই কার্ডটা রাখ। বাবা হিসেবে আমি তোকে রিকোয়েস্ট করছি। আমি আর বাবার কথার অবাধ্য হতে পারলাম না, তাই অনিচ্ছা সত্ত্বেও নিলাম। এরপর বাবা আমাকে বলল, ভালো থাকিস, আর কোনো সমস্যা হলে আমাকে বলিস। আর তোর মার কথা যদি একটু মনে পড়ে তাহলে বাসায় এসে দেখা করে যাস। এই বলে বাবা চলে গেলেন। আমি বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই দেখলাম আমার সামনে অনিক আর রাকিব দাঁড়িয়ে আছে। কিরে, তোরা এখানে কখন আসলি? এই তো, তোর বাবা চলে যাওয়ার অনেক আগে। মানে, তোরা সব শুনে ফেলেছিস? আমরা সব শুনেছি। এখন বল, তুই আমাদের কেন এতদিন তোর আসল পরিচয়টা গোপন করেছিস? তোর বাবাকে তো আমরা চিনি,
জেকে কোম্পানি তো তোদেরই। তুই এত বড় কোটিপতির ছেলে হয়ে এভাবে নিজেকে গোপন করে রাখার কারণ কি বল? যেহেতু তোরা আমার কথা জেনে গিয়েছিস, তাহলে তোদেরকে আমার অতীতটাকে জানিয়ে দেই। বল। তাহলে শোন, পাঠক প্লাস পাঠিকারা আপনারাও চলেন জাহিদ চৌধুরীর অতীত সম্পর্কে জেনে আস। ফ্ল্যাশব্যাক। আমি ছিলাম কোটিপতি বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের তো আর কোনো কিছুর কমতি নেই, তাই আমার যখন যা মন চাইতো তাই করতাম। আমি আগে যে কলেজে ছিলাম সেই কলেজের সবাই আমাকে ভয় পেত, কারণ আমার রাগ অনেক বেশি। কোনো একটা ছোটখাটো জিনিস নিয়ে কাউকে আমি ছাড় দিতাম না। ঝগড়া ছিল আমার প্রতিদিনের সঙ্গী। নেশা প্লাস জুয়া খেলা প্লাস নাইট ক্লাবে যাওয়া, এগুলো ছিল আমার প্রতিদিনের কাজ। আমার সাথে সবসময় 20-30 জন পোলাপাইন থাকতো। আমি এক গাড়ি এক সপ্তাহের বেশি ব্যবহার করতাম না। আমার সব থেকে বেশি যত্ন নিতাম আমার চুলের। কত টাকা খরচ করেছি আমার চুলের স্টাইলের। জিম করে নিজেকে সবার থেকে আলাদা করার জন্য সবসময় প্রাধান্য দিতাম। আর নিজের পছন্দের নামি দামি সব ব্র্যান্ডের জামা কাপড় আর জুতার তো কোনো কমতি ছিল না। প্রতিদিন আমার এসব কর্মকাণ্ড বাবার কানে যেত, কিন্তু বাবা কাজে ব্যস্ত থাকায় আমাকে তেমন একটা বলার সময় পেত না। এভাবে একদিন নাইট ক্লাব থেকে ড্রিঙ্ক করে বাসায় গেলাম, আর কলিং বেল চাপতেই দরজার সামনে বাবাকে দেখতে পেলাম। আমার তখন হুঁশ তেমন একটা ছিল না, নেশার ঘরে ছিলাম। আমি জানতাম বাবা দেশের বাহিরে আছে, কিন্তু আজকে যে বাসায় থাকবে তা আমার জানা ছিল না। বাবা এগুলো একদম পছন্দ করতেন না, তাই আমার এমন অবস্থা দেখে আমাকে 2-3টা চর দিলেন। চর খাওয়ার পর আমার হুঁশ ফিরে আসলো, আর তাকিয়ে দেখি বাবা আমার সামনে। বেরিয়ে যা আমার বাসা থেকে। তোর মতো এমন নেশাখোর ছেলে আমার আর দরকার নেই। যেদিন ভালো হতে পারবি সেদিন এই বাসায় পা দিবি, এর আগে না। আমিও বাবাকে বলেছিলাম, ঠিক আছে, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো আর ভালো হতে পারবো সেদিনই আমি ফিরে আসবো, এর আগে না। এরপর কথাগুলো বলেই আমি সেখান থেকে রাগ করে চলে এসেছিলাম। অনেক বন্ধুর সাথে দেখা করলাম, সবাই আমাকে কোনো সাহায্য করলো না। তখন বুঝতে পারলাম আসলে তারা সবাই আমাকে না, আমার টাকার জন্য আমার সাথে সময় দিয়েছিল। তাই আমি আমার সব ভুল বুঝতে পারি। এরপর ঠিক করলাম নিজেই নিজের ক্যারিয়ার গড়ব। তাই এখানে চলে আসলাম আর একটা বাসা ভাড়া নিয়ে চলতে শুরু করলাম, কিন্তু আগের মতো করে না। অনেকটা খ্যাত ছেলে হিসেবে নিজেকে সবসময় সবার কাছে পরিচয় দিতাম। এরপর তো বাকিটা তোদের জানাই আছে। এতক্ষণ ধরে অনিক আর রাকিব আমার সব। এরপর রাকিব বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। কোনো কথা বুঝলি না? তোর বাবা তো তোকে নিয়ে যেতে চেয়েছিল, তুই গেলি না কেন? আমার এখনো যাওয়ার সময় হয়নি, যেদিন যাওয়ার সময় হবে সেদিন যাব। আরে বেটা, রাগ করে না থেকে একবার বাসায় গিয়ে ঘুরে আয়, দেখবি অনেক ভালো লাগবে। আমার কাছে তোর বাবার নাম্বার আছে, আমি ফোন। না, তোকে আমি ফোন করতে বলেছি নাকি? প্লিজ, তোরা আমাকে জোর করিস না। এখন আমি বাসায় গেলে হয়তো আমার এই ভালো জীবনটাকে হারিয়ে ফেলতে পারি, কারণ টাকা মানুষকে ভালো থেকে খারাপ বানাতে 1 সেকেন্ডও দেরি করে না। আমি এখন যেমন আছি তেমনই ভালো আছি। আগে কলেজ লাইফটা শেষ করি, এরপর। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন চলে যাচ্ছি। কালকে তো কলেজ খুলবে, তাহলে সেখানেই দেখা হবে। আচ্ছা যা তাহলে। অনিকা রাকিবকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। মনটা খারাপ হয়ে গিয়েছে আম্মুর জন্য। আমি জানি আম্মু আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। আর তো কিছুদিন, কলেজ লাইফ শেষ হলেই বাসায় যাব। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ঘুম ভাঙলো সকালে, উঠে দেখি 7টা বাজে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম, এরপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। নীলা এরই মধ্যে কয়েকবার ফোন দিয়েছে। পাগলিটা এই কয়দিনে আমার মনের অনেকটা জোরে। সব সময় শুধু তাকে নিয়ে ভাবতে ইচ্ছে হয়। পাগলিটাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি আমি কলেজের সামনে চলে এসেছি। কলেজের আশেপাশে রিদি তাকে দেখতে পাচ্ছি না, যেখানে থাকার থাকুক, গিয়ে আমার কি। আমি জানি সে হয়তো আবারও কোনো প্ল্যান করছে আমাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এখন আর তার আমাকে জড়াতে পারবে না। কথাগুলো ভাবতে ভাবতে নীলার সাথে দেখা হয়ে গেল। এই তোমার আসার সময় হলো? সরি, নাস্তা করে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তা আমাকে বউ করে নিয়ে গেলেই তো পারো, তাহলে আর তোমার এত কষ্ট করা লাগবে না। কলেজ থেকে পাশ করে বের হই, এরপর তোমাকে বিয়ে করে আমার বউ হিসেবে রেখে দিব যত্ন সহকারে। হইছে, আর আলো মারতে হবে না। এখন চলো ক্লাসে, আজকে পরীক্ষার রেজাল্ট দিব। আচ্ছা চলো। এই বলে আমরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্লাসে আমি চলে গেলাম আর রাকিবের কাছে। এরপর তাদের সাথে একটু আড্ডা দিলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে প্রবেশ করলো।
আর বলল, প্রতিবার কলেজে সবসময় পরীক্ষায় রিধিতা প্রথম স্থানে থাকতো, কিন্তু এবার প্রথম স্থান অন্যজন দখল করেছে। আমরা সবাই স্যারের কথা শুনে অবাক হলাম। সবাই ভাবতে লাগলো কে হতে পারে। একটু পর স্যার বলল, এবার প্রথম স্থান আসে জাহিদ। স্যারের কথা শুনে আমি তো রীতিমতো অবাক। শুধু কি আমি অবাক, নাকি ক্লাসের সবাই অবাক? সব থেকে বেশি অবাক হয়েছে বলে মনে হচ্ছে রিদিত। সে ভাবতেও পারেনি হয়তো তার অবস্থান আমি এভাবে কেড়ে নিব। তার দিকে তাকাতেই তার মুখটা দেখার মতো ছিল। স্যার আমাকে অভিনন্দন জানিয়ে বলল, আমি জানতাম তুমি ভালো কিছু একটা করবে, আর সেটাই হলো। এভাবে এগিয়ে যেও। এরপর সবাই ক্লাসে হাততালি দিল। অন্যদিকে রিদিতা জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা কিভাবে সম্ভব? শেষ পর্যন্ত আবুল আমার থেকে উপরে চলে গেল। না, এটা কখনো মেনে নেওয়া যাবে না। তাকে একটা উচিত শিক্ষা দিতেই। রিদিতাকে দেখলাম আমার সামনে এগিয়ে আসছে। কংগ্রেস জাহিদ, প্রথম স্থানে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ। তা এই উপলক্ষে আজকে রাতে একটা পার্টির আয়োজন করব, তুমি সেখানে আসবে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। রিদিতা মনে মনে ভাবছে তুই শুধু একবার আয়, এরপর বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, রাত 10টায় চলে আসবে। আমি ঠিকানা তোমাকে মেসেজ করে পাঠিয়ে দিব। এরপর রিদিতা চলে গেল। অন্যরাও আমাকে অভিনন্দন জানাচ্ছে। নীলাকে দেখলাম আমাকে একটা ফ্লাইং কিস করলো। আমিও সেটা সবার আড়ালে হাতে নিয়ে পকেটে রেখে দিলাম। এটা দেখে নীলা হেসে দিল। এভাবে ক্লাস করে কলেজ থেকে একে একে অনেক রাগিবার নীলার সাথে কথা বলে সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে রিদিতা তার বন্ধুদের সাথে প্ল্যান করছে কিভাবে আমাকে শাস্তি দেওয়া যায়। রিদিতা তার বন্ধুদের সব বুঝিয়ে দিচ্ছে। আর এদিকে আমি রাত 9টায় রিদিতার দেওয়ার ঠিকানায় চলে আসলাম। এসেই দেখি একটা ক্লাব। ভিতরে রিদিতা আর তার বন্ধুরা কথা বলছে। আমি তাদের সামনে যাওয়ার পর, তুমি চলে এসেছো? আচ্ছা চলো আমরা একটু ডান্স করি। আমি এগুলো পছন্দ করি না। আজকে এই দিনে তোমার পছন্দ বাদ দাও, আর আমার সাথে সাথে এসো। আমি রিদিতার পিছন পিছন যেতে লাগলাম। একটু আসতেই রিদিতাকে একটা ছেলে স্পর্শ করলো। রিদিতা আমার কাছে এসে বলল, তোমার সামনে আমাকে এই ছেলে স্পর্শ করলে আর তুমি চুপ করে আছো? রিদিতার কথা শুনে আমি ছেলেটাকে বললাম, কি ভাইয়া, এভাবে মেয়েদের গায়ে স্পর্শ করেন কেন? আমি এই কথা বলার সাথে সাথে ছেলেটা আমাকে ধাক্কা দিল আর বলল, তোর সমস্যা কি? এরপর আমাকে একটা ঘুষি দিল। আমি নিচে পড়ে গেলাম। উঠে দেখি আরো 5-6 জন সেই ছেলের সাথে দাঁড়িয়ে আছে। তাদের হাতে লাঠি প্লাস হকি স্টিক। রিদিতা আমার সামনে এসে, কি হয়েছে তোমার? তুমি ব্যথা পাওনি তো? আমার আর বুঝতে বাকি রইল না যে এগুলো সব রিদিতার সাজানো নাটক। তাই এক ঝাটকা দিয়ে রিদিতাকে সরিয়ে আমি বললাম, চুপ, অনেক নাটক দেখেছি তার, কিন্তু আর না, এবার তোর নাটক কি বলছো এসব জাহিদ? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসিস আমাকে? হাসালি। কি মনে করেছিস আমি কিছু জানি না? তাহলে ভুল ভেবেছিস। তোর সবকিছু আমি জানি। তোর মতো মিথ্যাবাদী মেয়ের স্থান আমার পায়ের নিচে। কথাগুলো বলে আমি সেখান থেকে, রিতা ভাবছে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল? সব প্ল্যান জলে ডুবে গেল। এখন কি আর করার? এই সবাই চল এখান থেকে, চলে যা। রিদিতার বন্ধু আকাশ বলে উঠল, কই যাবি এত তাড়াতাড়ি? আমাদের একটু সময় দিয়ে যা। যাকে শিক্ষা দিতে চেয়েছিলাম সে তো চলে গিয়েছে, তাহলে আর এখানে থেকে সময় নষ্ট না করাই ভালো। কিন্তু আমাদেরকে এভাবে রেখে চলে যাবি? আমাদের তো কিছু চাওয়া পাওয়া আছে তোর কাছে। কি বলতে চাস তুই? বলতে চাই আমাদের সাথে একটি রাত সময় দে, তাহলেই হবে। মানে কি বলছিস তুই আকাশ এসব? যা শুনেছিস ঠিকই শুনেছিস। আমরা এত কষ্ট করলাম তোর জন্য, এত রাতে সব কাজ ফেলে চলে আসলাম। এভাবে কি তোকে ছেড়ে দেব? তোর সাথে বন্ধুত্ব করেছি শুধু তোর সাথে একটা রাত কাটানোর জন্য। এর আগেও তোর সাথে একটা রাত কাটাতে চেয়েছিলাম, কিন্তু ওই শালা আবুল এসে আমাদের সব প্ল্যান মাটি করে দিয়ে তোকে বাঁচিয়ে নিয়ে গেছে। কিন্তু আজকে তো তোকে এভাবে এই নির্জন জায়গাতে একা পেয়ে আমরা কিভাবে তোকে ছেড়ে দিই বল? এখন তো তোকে আবুলও রেখে চলে গিয়েছে। আজকে সারা রাত তোকে নিয়ে আমরা মজা করি। রিদিতা তো আকাশের কথা শুনে পুরাই অবাক। এই কি শুনছে সে? যাকে এতদিন সে অত্যাচার করেছিল, সেই ছেলে তাকে একদিন বাঁচিয়েছিল। আর আমার বন্ধুর নামে যারা এতদিন আমার সাথে ছিল, তারা আজকে এক একটা হাইনার দল হয়ে আছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য। এসবই আমার পাপের শাস্তি। আসলে আমার সাথে এমনটাই
হওয়াটা স্বাভাবিক। এত রাতে আমার চিৎকারও কেউ শুনবে না। একজনকে শিক্ষা দিতে এসে আজকে আমি নিজেই শিক্ষা পেতে যাচ্ছি। কথাগুলো মনে করছি আর নিজের অজান্তে এখন আর কেঁদে কি লাভ হবে? এদের সাথে তো আমি একা একটা মেয়ে হয়ে পারবো না। তাই নিজেকে ওদের কাছে বিলিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা। অন্যদিকে আমি মনে মনে ভাবছি, আচ্ছা হৃদিতাকে কি এভাবে ওখানে রেখে আসাটা আমার উচিত হয়েছে? আমি তো জানি ওর বন্ধুরা ভালো না, আর এমনিতেই রাত অনেক। একবার কি গিয়ে দেখে আসবো? যাই, গিয়ে দেখে আসি। আমি আবার সেখানে যেতে লাগলাম। গিয়ে দেখি হৃদিতার জামা আকাশ টান দিয়ে বের করতে চাইলো, আর হৃদিতা চোখ বন্ধ করে কান্না করছে। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। সোজা আকাশের সামনে গিয়ে তাকে দিলাম একটা ঘুষি। আমার ঘুষি খেয়ে সে মাটিতে পড়ে গড়াগড়ি করতে লাগলো। মুখে হাত দিতেই পর সবাই আমার দিকে তাকালো। হৃদিতা তো আমাকে দেখে তো মনে হলো অবাক হয়েছে যে আমি আবার ফিরে এসেছি। এরপর আকাশের বাকি ৬-৭টা বন্ধু আমার সামনে এসে সবার হাতে লাঠি আর হকি স্টিক। একজন হকি স্টিক নিয়ে আমাকে তেড়ে আসলো বাড়ি মারার জন্য। আমি একটু সরে গিয়ে তার হাত থেকে হকি স্টিকটা হাতে নিয়ে দিলাম একটা বাড়ি। আমার বাড়ি দেওয়ার সাথে সাথে ছেলে মাটিতে পড়ে গেল। পিছন থেকে একজন আমার জামা ধরে টান দিল। এতে করে আমার জামাটা খুলে যাওয়াতে আমার খালি শরীরটা সবাই দেখতে পেল। আমার এমন শরীর দেখে তো এক একজনের চোখ আমি একে একে সবগুলোকে মারলাম। সবাই আমার মার খেয়ে নিচে পড়ে আছে। আমার চোখ থেকে চশমাটা পড়ে গিয়েছে মারামারি করার সময়, আর চুলগুলোর স্বাভাবিক অবস্থায় নেই, আমার আগের অবস্থায় আছে চুলগুলো। আমার শরীর দেখে তো হৃদিতা হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি হৃদিতার দিকে দাঁড়িয়ে বললাম, এবার চলুন আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। হৃদিতা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে চেয়ে আছে। তাই আমি আবারও বললাম, এই যে চলেন। এইবার হৃদিতা আমার কথা মনে হয় শুনতে পেয়েছে, তাই কে আপনি? আপনি তো আবুল না। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর যাই হোক আবুল হতে পারে না। সে প্রশ্নের উত্তর এখন দেওয়ার সময় না। এখন চলুন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। এরপর হৃদিতা আর কোনো কথা বলল না, আমার সাথে সাথে আসতে লাগলো। পিছন থেকে আকাশ বলল, তোকে আমি কালকে দেখে নিব। তুই কালকে কলেজে আয়, এরপর দেখবি এই আকাশ কি আমি তার সামনে গিয়ে বললাম, তোর কে কে আছে কালকে নিয়ে আসিস আমার সামনে। এরপর কথাটা বলেই তার বুক বরাবর একটা কিক দিলাম। এক কিকে সে অজ্ঞান। হৃদিতাকে তার গাড়িতে বসিয়ে দিলাম, আর আমি গাড়ি চালাচ্ছি। হৃদিতা শুধু আমার দিকে তাকিয়ে আছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। কিন্তু এখন আর চেয়ে কোনো লাভ হবে না, কারণ তোমার থেকে অনেক ভালো মেয়ে আমি পেয়ে গিয়েছি আমার জীবনে। কথাগুলো ভাবতে ভাবতে হৃদিতার বাড়ির সামনে চলে আসলাম। এরপর তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমি আমার বাসার হৃদিতা আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি তার কথার কোনো সাড়া না দিয়ে চলে এসেছি। বাসায় এসেই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। নীলা আমাকে অনেকবার ফোন দিয়েছে, আবার মেসেজও দিয়েছে। আমি তো কিছু টের পাই নাই। আল্লাহ জানে আমার কপালে আজকে। কলেজের ভিতরে ঢুকতেই দেখি 70-80 জন ছেলে দাঁড়িয়ে আছে পুরো মাঠ জুড়ে। সবার হাতে লাঠি আর হকি স্টিক। সবার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। কিরে, বলেছিলাম না তোকে? আমাকে মেরেছিস তুই, এখন কে তোকে বাঁচাবে বল? তোকে আজকে মেরে এই কলেজে পুঁতে রাখবো। আমি একটু ঘাবড়ে গেলাম, কারণ 10 জন হলেও আমি তাদের সাথে পেরে উঠতাম, কিন্তু এত ছেলের সাথে পেরে ওঠা কখনো সম্ভব না। কলেজের সামনে সবাই দাঁড়িয়ে আছে, হৃদিতাও আছে একপাশে, সে কান্না করছে বলে মনে হচ্ছে। অন্য পাশে নীলাকেও দেখলাম, সে তো কিছু বুঝতেই পারছে না। এরপর আকাশ আমার দিকে এগিয়ে আসতে যাবে, ঠিক এমন পিছনে তাকিয়ে দেখে একটার পর একটা গাড়ি আসতেছে লাইন ধরে। পুরো কলেজের চক্করে গাড়ি দিয়ে ভরে গেল মুহূর্তের মধ্যে। হেলিকপ্টারের শব্দ শুনে তাকিয়ে দেখি একটা হেলিকপ্টার উপর থেকে নিচে নামছে। নিচে নামতেই দেখলাম ভিতর থেকে আর কেউ না, আমার বাবা নেমে আসতেছে। আর গাড়ি এসেছে মনে হয় 30টা হবে। এর মধ্যে পুলিশের গাড়ি 5টা দেখলাম। গাড়ি থেকে নেমে সবাই আমার পিছনে চলে আসলো, সবার হাতেই পিস্তল। একজন আমার মাথার উপরে, একটা সবাই তো হা করে তাকিয়ে আছে।
কি হচ্ছে এসব? আর আমার মতো খ্যাত ছেলের পিছনে বডিগার্ডের মতো পিস্তল নিয়ে কেন সবাই দাঁড়িয়ে আছে? কেউ কিছু বুঝে উঠতে পারছে না। বাবা আমার সামনে এসেই কার এত বড় সাহস যে আমার ছেলেকে মারার জন্য এসেছে এখানে? বাবার মুখ থেকে এমন কথা শুনে কলেজের সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কারণ জেকে কোম্পানির মালিকের ছেলে যে আমি, সেটা মনে হয় কেউ কল্পনাতেও ভাবতে পারে। এরপর বাবাকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে বলল, কিরে, তুই আমার ছেলেকে মারতে এসেছিস? সাহস থাকলে আমার ছেলের গায়ে একটা টোকা দিয়ে দেখা। এরপর পুলিশ এসে সবগুলোকে হাত করা লাগিয়ে বলল, আর কারো সাথে ঝামেলা করার জায়গা পেলি না, এবার জেলে চল, সারা জীবন সেখানে পচে মরবি। এই বলে সবগুলোকে গাড়িতে তুলে নিয়ে গেল। আর এদিকে নীলা এসে আমায় জড়িয়ে ধরে বলেছে, তোমার কিছু হয়নি তো? আরে কি করছো? আমার কিছু হয়নি, ছাড়ো আমাকে, সবাই দেখছে। আর এখানে আমার বাবা আছে। কথাটা শুনে নীলা আমার কাছ থেকে সামনের দিকে তাকিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। তা দেখে নীলা লজ্জায় পড়ে গেল আর আমার পিছনে লুকিয়ে রইল। এরপর বাবা নীলাকে ডাক দিল ওনার সামনে যাওয়ার জন্য। আমি অভয় দিয়ে বললাম যাওয়ার জন্য। এরপর নীলাকে কি যেন বাবা বলল। এরপর বাবা আবার হেলিকপ্টার করে চলে গেলেন। আর গাড়িগুলো কলেজের মাঠ থেকে একটা একটা করে চলে গেল। অনিক আর রাকিব আমার সামনে আসলো। আমি রাকিবকে বললাম, বাবা এখানে কিভাবে আসলো? সবাই চুপ। আমি একটু রেগে আবার কথাটা বলাতে, বন্ধু, রাগ করিস না, আমরাই তোর বাবাকে ফোন দিয়েছিলাম, ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। ওরা সংখ্যায় অনেক ছিল, তাই আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এই না হলে তোর আমার বন্ধু। এরপর নীলা আমাকে এসে বলল, তুমি এতদিন আমার কাছ থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছিলে? আসলে আমি চাইনি আমাদের কলেজের জীবন শেষ হওয়ার আগে তোমাকে কিছু বলতে, কিন্তু এইভাবে যে সবাই জেনে যাবে সেটা কখনো ভাবিনি। এখন বলো বাবা তোমাকে ওই সময় কি বলে? সেটা এখন বলবো না, কালকে আমার সাথে এক জায়গাতে যাবে, তখন বলবো। আমি নীলার কথায় হ্যাঁ সূচক জবাব দিলাম। অন্যদিকে রিদিতা বুঝে গিয়েছে আমার আর নীলার সম্পর্ক অনেক দূর চলে গিয়েছে। সে মনে মনে ভাব, হে আমি কি করলাম? নিজের হাতে নিজের ভালোবাসাকে এভাবে অন্যের হাতে তুলে দিলাম। এখন তো আমি জাহিদের কাছে মিথ্যাবাদী মেয়ে ছাড়া আর কিছুই না। তার সামনে যাওয়ার মতো অবস্থাও আমার। এখন আর কান্না করে কি হবে? এখন এই কান্নার কোনো দাম নেই। আসলে সময় থাকতে সময়ের মূল্য দিতে না পারলে পরিশেষে এমনটাই ঘটে। রিদিতার আর এগুলো দেখতে পাচ্ছে না, তাই সে ওখান থেকে। এদিকে আমি আর নীলা একজন আরেকজনের সাথে আরো কিছু কথা বলে যে যার মতো বাসায় চলে আসলাম। আজকে আর ক্লাস করলাম না। আজকে যা ঘটেছে, এরপর ক্লাস করতে কারই বা ভালো লাগে। বাসায় এসে দিলাম একটা ঘুম ভাঙলো মোবাইলের শব্দে। তাকিয়ে দেখি নীলা কল দিয়েছে। কি মিস্টার, এখনো ঘুম শেষ হয়নি? দিলে তো আমার কাঁচা ঘুমটা শেষ করে। একদম ভালো করেছি। এখন বেশি কথা না বলে শোনো আমি কি বলছি। কালকে সকাল 8টায় রেডি হয়ে আমার বাসার সামনে থাকবে। কিন্তু কেন? তোমাকে যা বলেছি তাই করো। এত কথা কেন বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখছি, আমার অনেক ঘুম পেয়েছে। ঠিক আছে, তাহলে ঘুমাও, বাই। আমিও বাই বলে আবার ঘুমিয়ে পড়লাম। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম নীলাদের বাসার উদ্দেশ্যে। নীলাদের বাসায় এসে নীলাকে একটা কল দিলাম। একটু পর নীলা একটা নীল শাড়ি পরে আমার সামনে আসতে লাগলো। পার্কে দেখা করার দিনের মতো আজকেও নীলাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে। এখন চলো, আমরা যাবোটা কোথায়? আমি যেখানে যেতে বলবো সেখানেই যাবে। এরপর নীলা তাদের গাড়িতে ঢুকলো আর আমাকেও ভিতরে আসতে বলল। আমি আর কিছু না বলে গাড়ির ভিতরে গিয়ে নীলার সাথে বসে পড়লাম। নীলা মনে হয় গাড়ির ড্রাইভারকে আগে কোথায় যেতে হবে সেটা বলে দিয়েছিল, তাই ড্রাইভার কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। আমি একটু পর পর নীলার দিকে তাকাচ্ছি, তাই দেখে কি হয়েছে তোমার? এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে নীলা আমার বুকে লজ্জায় লুকিয়ে পড়ল। আমি ওর কিছু না বলে পাগড়িটাকে জড়িয়ে ধরলাম। এই পাগড়িটাকে যে আমি অনেক ভালোবাসি। নীলাকে ছাড়া আমি আর অন্য কিছু ভাবতেই পারি না। ভালোবাসাগুলো হয়তো এমনই, প্রিয় মানুষকে মন থেকে ভালোবাসলে তাকে ছাড়া আর অন্য কিছু মাথায় ঢোকে না। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ বাহিরে চোখ যেতেই তাকিয়ে দেখলাম আমার খুব পরিচিত একটা জায়গাতে গাড়িটা যাচ্ছে। এই সেই জায়গা যার বাঁধন থেকে একসময় আমি সবকিছু ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু এখানে কেন নীলা আমাকে নিয়ে আসলো? আর একটু যেতেই
আমাদের বিশাল বাড়ির গেটের সামনে আসলো। এটা দেখে আমি নীলাকে এমনি এসেছি। না, আমি সেখানে যাব না, চলো আমরা ফিরে যাই। প্লিজ জাহিদ, এমন পাগলামো করো না। আমি আঙ্কেলকে কথা দিয়েছি তোমাকে আমি তোমাদের বাসায় নিয়ে আসব। আর আমি যদি তোমাকে তাদের সামনে নিয়ে যেতে পারি তাহলে তারা আমাকে বউ হিসেবে মেনে নেবেন। বাহ নীলা বাহ, তুমি বউ হবার লোভের জন্য আমাকে বাসায় নিয়ে যাচ্ছ। তুমি আমাকে ভুল বুঝছো। আমি চাই তুমি আবার তোমার পরিবারের কাছে ফিরে এসো। আগে যা হয়েছে সেগুলো ভুলে যাও। তুমি আমাকে ভালোবাসো নাকি বাবার অর্থ সম্পদকে ভালোবাসো, কোনটা? আমি তোমাকে ভালোবাসি, আর এই জন্য আমি তোমাকে তোমার পরিবারের কাছে নিয়ে যাচ্ছি। প্লিজ জাহিদ, আমাকে তাদের সামনে ছোট করো না। আমি অনেক আশা নিয়ে আঙ্কেলকে কথা দিয়েছি যে তোমাকে আমি তোমাদের বাসায় নিয়ে আসবো। এই বলে নীলা কান্না করতে শুরু করলো। নীলার কান্না আমি আবার সইতে পারি না, তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, শুধু বাড়ির ভিতরে গিয়ে আবার চলে আসবো, শুধুমাত্র তোমার কথা রাখার জন্য যাচ্ছি। এরপর সেখানে গিয়ে এক মুহূর্ত দেরি। এবার নীলা আমার কথা শুনে চোখের পানি মুছে আমার হাত ধরে গাড়ি থেকে নেমে গেটের ভিতরে ঢুকতে লাগলো। গেটের ভিতরে ঢুকতে গিয়ে আরেক বিপত্তি ঘটলো। গেটের দারোয়ান আমাদের ভিতরে যেতে দিবে না, কারণ আমরা অপরিচিত। আপনারা কারা আর ভিতরে কেন ঢুকতে চাচ্ছেন? বিনা অনুমতিতে ভিতরে যাওয়া যাবে না। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জানেন? আপনার এমন কথার জন্য তো আপনার চাকরি চলে যাবে। নীলা আমাকে দেখিয়ে দারোয়ানকে বলল। কে আপনি, চেনেন? দারোয়ান না সূচক জবাব দিয়ে বলল, কই না তো, আমিও ওনাকে চিনি না। আমিও দারোয়ানকে চিনি না, মনে হয় নতুন এসেছে, তাই হয়তো আমাকে চিনেনি। উনি হচ্ছেন জাহিদ চৌধুরী, আপনাদের মালিকের ছেলে। দারোয়ান নীলার কথা শুনে ভয় পেয়ে গিয়েছে মনে হলো। এক দৌড় দিয়ে গেট খুলে দিয়ে আমার পায়ে পড়ে আমাকে বলতে লাগলো, ছোট সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আমাকে চাকরি থেকে দয়া করে বের করে দিবেন না। আরে কি করছেন, উঠুন বলছি। আপনি আপনার জায়গা থেকে ঠিক কাজই করেছেন। আপনি একজন সৎ আদর্শবান হিসেবে নিজের কাজকে সম্মান দিয়েছেন। আমি আপনার এমন কাজ দেখে অনেক খুশি হয়েছি। এরপর সেখান থেকে সামনের দিকে হাঁটতে লাগলাম। সেই চিরচেনা জায়গা। গেট থেকে বাড়ির দরজায় হেঁটে আসতে লাগে 2 মিনিট। নীলা তো এত বড় প্রাসাদের মতো বাড়ি দেখে অবাক হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। আমরা দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজায় কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু দরজা খুলে দিল। এরপর আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। বাবাকে দেখলাম, মনে হয় অফিসের কাজের জন্য বের হবেন, কিন্তু আমাকে দেখে বাবাও আমার কাছে ছুটে আসলেন। আমি আম্মুকে আমার কাছ থেকে সরিয়ে নীলাকে বললাম, এই তোমার কথা মতো আমি বাসায় এসেছি, এখন আর এক মুহূর্তও নয়। আম্মু আর বাবা তো আমার কথা শুনে অবাক হয়ে গেছেন। তারা মনে করেছেন আমি সব ভুলে গিয়ে আবার বাসায় চলে এসেছি, কিন্তু তারা তা জাহিদ কি বলছো এগুলো? ওনারা তোমার বাবা মা, কিভাবে পারবে তুমি ওনাদের ছেড়ে চলে যেতে? দেখো নীলা, তোমার কথায় আমি এখানে এসেছি, কিন্তু আমার এই বাসায় থাকতে একদম ইচ্ছে করছে না, তাই তুমি চলো আমার সাথে। আরে আমি যাব না, তুমি প্লিজ তোমার মা বাবাকে আর কষ্ট দিও না। ওনারা তোমাকে ছেড়ে অনেক কষ্টে আছে। এখন তুমি যদি চলে যাও তাহলে তোমার মা আবার অসুস্থ হয়ে নীলা, তুমি আমার সাথে যাবে কি না? যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তুমি তোমার বাবা মায়ের কাছে যাও আর তাদের সাথে কথা বলো। আর যদি চলে যাও তাহলে মনে করব তুমি আমাকে কখনো ভালোই বাসো। আমি নীলার কথা শুনে কিছু না বলে পিছনে ফিরে বাহিরে চলে আসতে লাগলাম, কিন্তু নীলার কান্নার শব্দ আমার কানে আসতে লাগলো। আমি তো নীলার কান্না একদম সইতে পারি না, আর নীলাকে ছাড়া আমি তো একা চলতেও পারবো না। পাগলিটা আমাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দিবে ভাবতেও পারিনি। আম্মুর তো কোনো দোষ নেই, এখন আমার কি করা দরকার? আম্মুর কাছে যাব? আর কিছু না ভেবে সোজা আম্মুকে জড়িয়ে ধরলাম। বাবাকেও ইশারা দিয়ে ডাক দিলাম, বাবাও আমাকে জড়িয়ে ধরলো। এরপর নীলাকেও বাবা সামনে আসতে বলল। নীলা সামনে আসতেই বাবা বলল, তুমি পেরেছো মা, আমাদের রত্নকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে। আমি খুব শীঘ্রই তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমি বাবাকে বললাম, বাবা আমি এখন বিয়ে করব না, আগে আমার পড়ালেখা শেষ হবে, এরপর আমি বিয়ে করব। এরপর বাবা নীলাকে বলল, মা, এতে তোমার কোনো সমস্যা নেই তো? নীলা মাথা নেড়ে না বলল।
এভাবে আমার আগের জীবন ফিরে পেলাম। আর দেখতে দেখতে কলেজের জীবনও শেষ করে ফেলেছি। এই কয়েকটা বছরে কলেজে হৃদিতাকে দেখেছিলাম, সব সময় মনমরা হয়ে থাকতো। আমার সাথে অনেকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি তার সাথে কখনো কথা না বলে এড়িয়েই চলতাম। এভাবে আমাদের বিয়েটাও হয়ে গেল। দুই পরিবারের সমন্বয়ে বিয়েটা হয়েছিল। আজকে আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হয়েছে। এই 2 বছরে প্রতিটি দিন নীলা আমাকে সবসময় এত যত্ন নিত, যেন আমার কাছে মনে হতো কাল। অনেক ভালোবাসা পেয়েছি নীলার কাছ থেকে। এখন আমি বাবার বিজনেস দেখাশোনা করি। নীলা একটু পরপর আমাকে কল করে জানতে চাইবে কি করি, ঠিক সময় খাবার খেয়েছি কিনা, আর কতক্ষণ লাগবে বাসায় আসতে। আমার নীলার এই পাগলামিগুলো অনেক ভালো লাগে। আজকে অফিসের একটা ফাইলে কাজ করার সময় হঠাৎ মোবাইলটা বেজে উঠল। চেয়ে দেখি বাবা কল দিয়েছে। আমি কলটা ধরে বাবাকে সালাম জানালাম। বাবা আমার সালামের উত্তর দিয়ে বললেন, আচ্ছা, তোর তো এখন কাজের চাপ অনেক বেড়ে গিয়েছে, তাই না? বলতে কি অনেকটাই চাপ। সেজন্য তোর জন্য একটা পিএ নিয়োগ দিয়েছি। তুই তাকে তোর পিএ হিসেবে রেখে দে, তোর জন্য অনেক সাহায্য হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, পাঠিয়ে দিও, আমি কথা বলে জেনে দেখব। তোর কেবিনের সামনেই বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি পিয়নকে দিয়ে আমার কাছে আসতে বলছি। এই বলে বাবার সাথে কথা শেষ করে পিয়নকে কল দিয়ে বললাম বাহিরে বসা ব্যক্তিকে আমার কেবিনে পাঠিয়ে দেওয়ার জন্য। একটু পর দরজার সামনে থেকে একজন মেয়ে কণ্ঠে কেউ একজন বলল। ভেতরে আসতে পারি স্যার? আমার কণ্ঠটা কেন জানি খুব চেনা চেনা মনে হলো, তাই আমি বললাম, জি, ভিতরে আসুন। আমার সামনে আসতেই যাকে দেখলাম তাকে দেখেই তো আমার শরীর রাগে ফেটে যাচ্ছে। এ কি হৃদিতা, আপনি? জি আমি। বড় স্যার আপনার কাছে পাঠালেন আপনার পিএ হিসাবে। মানে কি আপনি হবেন আমার পিএ? অসম্ভব। আপনাকে আমি আমার পিএ হিসেবে কখনো মেনে নিব না। বেরিয়ে যান বলছি। হৃদিতা চোখে পানি দেখতে পেলাম। কান্না করতে করতে সে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি একবার ভাবলাম কাজটা কি ঠিক করে, এরপর ভাবলাম ঠিকই করছি, কারণ আমি চাই না আবার নতুন করে অশান্তি হোক। আমি আর নীলা অনেক ভালো আছি। হৃদিতা আমাদের মাঝে সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ তার কোনো বিশ্বাস নেই। কিন্তু আগের মতো শরীরটা নেই। মনে হলো হৃদিতাকে দেখে অনেক চিকন হয়ে গেছে, কিন্তু আগের থেকে এখন অনেক সুন্দরও হয়েছে। তাতে আমার কি? এগুলো ভাবছি আর এমন সময় মোবাইলে কল আসলো। তাকিয়ে দেখি নীলা কল দিয়েছে। তাই আমি কলটা ধরে বললাম, কি করছো? আর বলো না, বাবার মাথায় একদম কোনো বুদ্ধি নেই। কেন, কি হয়েছে আবার? তুমি জানো বাবা আজকে আমার জন্য একটা পিএ নিয়োগ দিয়েছে। সে তো ভালো কথা। ভালো কথা না ছাই, পিএ আর কেউ না, হৃদিতা। তুমি বলো, বাবা তো সবই জানে হৃদিতার সম্পর্কে, তাহলে কিভাবে বাবা হৃদিতাকে আমার পিএ হিসাবে নিয়োগ? বাবা যা করেছেন সে তো আর তোমার খারাপের জন্য করেননি, হয়তো এর জন্য তোমার ভালোই হবে। কি বলছো নীলা তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হৃদিতা থাকলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। তাই আমি তো তাকে অপমান করে বের করে দিয়ে। এটা তুমি ঠিক করো নাই। আমি চাই সে তোমার হিসাবে কাজ করুক। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও, ভালো লাগছে না আমার। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। এখন আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। এরপর নীলা কিছু একটা বলতে চেয়েছিল, আমি কলটা কেটে দিলাম। আমি কিছু বুঝতে পারলাম না নীলা ও হৃদিতাকে আমার পিএ হিসেবে রাখতে কেন বলছে। দূর, কিছু ভালো লাগছে না। কাজ শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় প্রতিদিনের মতো আজকেও নীলার জন্য একটা গোলাপ ফুল নিলাম। নীলার অনেক পছন্দ গোলাপ ফুল। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজার সামনে হৃদিতাকে দেখতে পেলাম। হৃদিতাকে দেখেই তো আমার মেজাজ আবার গরম হয়ে গেল। কি ব্যাপার, আপনি আমাদের আমাকে এখানে আসতে বললো, তাই আমি এখানে এসেছি। কে আপনাকে বাসায় আসতে বলেছে? ভিতর থেকে বাবা বলল। আমি তাকে আসতে বলেছি। আমি আর কিছু বললাম না। হৃদিতাকে পাশ কাটিয়ে উপরে উঠে গেলাম আমার রুমে গিয়ে দেখি আজকে নীলা অনেক সুন্দর করে সেজেছে। একটা গোলাপি শাড়ি পরেছে, মনে হচ্ছে নতুন। আমি আমার সাথে আনা গোলাপ ফুলটা নীলার মাথার এক জায়গাতে লাগিয়ে দিলাম। বাহ, অনেক সুন্দর লাগছে আমার বউকে। নীলা আমায় জড়িয়ে ধরলো। আমিও আমার বউকে আমার বুকে
শক্ত করে ধরে রাখলাম। একটু পর নীলা বলল, তুমি এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। খাবার খেতে সবাই এসেছে, রিদিতা আসে নাই। হয়তো আমার অপমানের রুমে গিয়ে কান্না করছে। ভালো হয়েছে, তাকে সামনে তো আর দেখতে হচ্ছে না। রুমে গিয়ে শুয়ে আছি। একটু পর নীলা আসে, আমার সাথে শুয়ে আমার বুকে মাথা রাখলো। আমিও পাগড়িটাকে 2 হাত দিয়ে জড়িয়ে আছি। এরপর আমরা আমাদের ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে গেলাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে অফিসে রওনা দিলাম। অফিসে কাজ করছি, এমন সময় মোবাইলটা বেজে উঠল। আমি চেয়ে দেখলাম বাবা কল দিয়েছে। কল ধরতেই ওপাশ থেকে বাবা আমাকে কল করে জানালো নীলা হাসপাতালে ভর্তি। আমি যেন তাড়াতাড়ি সেখানে চলে আসি। আমি এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। মনে মনে ভাবছি নীলার হঠাৎ কি এমন হলো যে তাকে নিয়ে সবাই হাসপাতালে আসতে হলো। ভাবতে ভাবতে হাসপাতালের সামনে চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে এক দৌড় দিয়ে হাসপাতালের ভিতরে ঢুকলাম। আমার এমন অবস্থা দেখে একজন ডাক্তার আমাকে বললেন, আপনি একটু আমার কেবিনে আসুন, আপনার সাথে কথা আছে। জি, আমি নীলার হাজবেন্ড। আমি ডাক্তারের সাথে সাথে তার কেবিনে ঢুকলাম। ডাক্তার আমাকে বললেন, আপনি আগে শান্ত হয়ে বসুন, এরপর আপনাকে যা বলছি সেটা মন দিয়ে শুনুন। আমি ডাক্তারকে বললাম, জি বলুন, আমি শুনছি। আসলে নীলার ব্রেন টিউমারটা মাথার ভিতরেই গলে গিয়েছে। সে এখন কিছু সময়ের মেহমান। কি বলছেন এসব আপনি ডাক্তার? নীলার ব্রেন টিউমার আবার কবে ধরা পড়লো? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল নেই, আর টিউমারের কথা তো আরো 3 মাস আগেই বলে দিয়েছিলাম। আমাদের পরিবারের কাছে তারা কেউ আপনাকে জানায়নি। কি বলছেন ডাক্তার? 3 মাস আগে থেকে এটা ধরা পড়েছে? আমি তো শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। চারদিক যেন অন্ধকার হয়ে আসতেছে। এগুলো আমি কি আপনি এখানে বসে না থেকে নীলার কাছে যান তাড়াতাড়ি, কারণ সে আর বেশিক্ষণ বাঁচবে না। ডাক্তারের কথাতে আমার হুঁশ ফিরে আসলো। এক মুহূর্ত দেরি না করে চলে গেলাম নীলার কেবিনে। গিয়ে দেখি সবাই নীলার পাশে বসে আছে। আমাকে দেখে সবাই কেবিন থেকে চলে গেল, শুধু এই কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমি কিছু বলছি না, শুধু নীলার দিকে তাকিয়ে আছি। জানো, আমি চাইনি তোমাকে শুধু শুধু এই কথাটা বলে কষ্ট দিতে। তাহলে তুমি আমাকে এইভাবে প্রতিদিন ভালোবাসতে না। ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বাকিটা পথ একসাথে চলবো, কিন্তু আল্লাহ হয়তো আমাকে তোমার জন্য বেশি দিন পাশে থাকার সময় দেননি। রিদিতাকে আমি তোমার পিএ হিসেবে নিয়োগ দিতে বলেছিলাম আব্বুকে। প্লিজ তুমি রিদিতাকে আর কষ্ট দিও না। তাকে আমি চলে যাওয়ার পরে বিয়ে করে নিও, এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট। রিদিতা এখন অনেক ভালো হয়ে গিয়েছে। তাকে যদি তুমি বউ হিসেবে মেনে নাও, তাহলে আমি তার মধ্যে তোমার কাছে সব সময় থাকবো, সেটা তুমি সব সময় মনে রাখবে। আর যদি তাকে কষ্ট দাও, তাহলে মনে করবে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। বলো। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে অনেক কষ্ট করে কথাটা বললাম। তোমাদের বিয়ের পর যদি মেয়ে হয়, তাহলে সেই মেয়ের নাম আমার নামে রাখবে। প্লিজ কথা দাও আমাকে। আচ্ছা, আমি তোমার সব কথা শুনবো। নীলা, তুমি শান্ত হও প্লিজ। তোমার কিছু হবে না। আমি তোমাকে দেশের বাহিরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। তোমাকে আমি কিছু আমার যে আর সময় বেশি নেই, আমি পারলাম না তোমার ভালো একটা বউ হতে। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। জাহিদ, আমাকে একটু তোমার বুকে জড়িয়ে ধরবে প্লিজ? আমার না তোমার বুকে মাথা রাখতে খুব ইচ্ছে করছে। আমি নীলাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এরপর নীলা আমাকে বলতে লাগলো, জানো, আমার না খুব ইচ্ছে করতো এভাবে তোমার বুকে সব সময় থাকতে। দুনিয়াতে তো আর পারলাম না, কিন্তু পরকালে আল্লাহর কাছে তোমাকে আবার চাইবো, যেন এইভাবে তোমার বুকে মাথা রাখতে পারি। আমি নীলার কথাগুলো শুনছি আর অঝরে কান্না করছি। কি বলবো নীলাকে? অনেকক্ষণ হয়ে গেল, নীলার আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তাই আমি নীলাকে ডাকতে লাগলাম, নীলা, ওই নীলা। নীলা চুপ হয়ে আছে, আমার বুকে মাথাটা রেখে। আমার বুকটা ছেদ করে উঠল। নীলা কথা বলছে না কেন? আমার বুক থেকে নীলাকে আমার হাত দিয়ে সামনে আনতেই দেখি পাগলিটা খুব আরাম করে গভীর ঘুমের রাজ্যে ডুবে রয়েছে। আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। আমি এখানে কেন? হঠাৎ নীলার কথা, আমার চিৎকার শুনে পাশের রুম থেকে সবাই ছুটে এসেছে। আম্মু আমাকে বলছে,
কি রে বাবা, তোর জ্ঞান ফিরেছে? আজকে 7 দিন ধরে তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। আম্মু, নীলা কোথায়? আম্মু আমার কথা শুনে চোখ দিয়ে পানি বের করে দিল। নীলার বেঁচে নেই বাবা, বাড়ির পেছনে নীলার কবরটা দেওয়া আছে, তুই গিয়ে দেখ। আমি আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বের হয়ে চলে গেলাম বাড়ির পিছনে। গিয়ে দেখি নীলার কবর। পাগলিটা কি সুন্দর করে ঘুমিয়ে আছে। ওই পাগলি আমাকে এভাবে একা রেখে চলে গেলে কিভাবে? এখন আমি কিভাবে থাকবো? খুব ভালোবাসি যে আমি তোমাকে। এরপর নীলার কবরটা জিয়ারত করে নীলার কবরের একপাশে বসে কান্না করছি। একটু পর পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তাকিয়ে আমি জানি না কিভাবে তোমাকে সান্ত্বনা দিব, তবে তোমাকে তো নিজেকে শক্ত করতে হবে। তুমি ভেঙে গেলে তোমার পরিবারের সবাই ভেঙে পড়বে। রিদিতার কথাগুলো শুনে আমার মাথা গরম হয়ে গেল। এমনিতেই নীলাকে হারিয়ে আমার বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলেছি, তার উপরে আবার রিদিতার কথাগুলো যেন আমার কাছে বিষের মতো শোনাচ্ছে। তাই আমি রিদিতাকে কষিয়ে 2টা চড় দিলাম আর বললাম, কোন সাহসে আমাকে বোঝাতে এসেছেন? খবরদার, আমার এর পরিণতি ভালো হবে না। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। রুমে এসে খাটে শুয়ে পড়লাম। একটু পর মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি নীলা আমার সামনে। তুমি এসেছো, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেতে পারো না। তুমি কি আমাকে মরে গিয়েও ভালো থাকতে দিবে না? কেন? তুমি ভালো নেই কেন? তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি রিদিতাকে বিয়ে করে নিবে, কখনো কষ্ট দিবে না, কিন্তু তুমি আজকে রিদিতাকে মারলে, তার মানে তুমি আমাকেও মার। কি করব বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। যদি আমাকে পেতে চাও তাহলে ছাদে যাও, সেখানে রিদিতা কান্না করছে, তার কান্না থামিয়ে তাকে তোমার বুকে ঠাঁই দাও আর তাকে বিয়ে করো, তাহলেই দেখবে আমিও তোমাকে জড়িয়ে ধরে আছি। আচ্ছা ঠিক আছে। এরপর আমি ঘুম থেকে উঠে পড়লাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখেছি। কিন্তু মনে হলো নীলা আমার কাছেই ছিল। গিয়ে দেখবো রিদিতা ছাদে আছে কিনা। এরপর আমি ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? এরপরেও চলে গেলাম ছাদে। অবাক কথা হলো রিদিতা ছাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে মনে হচ্ছে। আকাশ মেঘলা, মনে হয় যে কোনো সময় বৃষ্টি আসবে। আমি পিছন থেকে রিদিতাকে বললাম, কি ব্যাপার আপনি সেটা আপনাকে কেন বলতে যাব? আমাকে তো বলতেই হবে, কেন না? আমার মধ্যে তুমি আর তোমার মধ্যে আমি। রিদিতা মনে হয় বিশ্বাস করতে পারিনি আমার মুখ থেকে এমন কথাটা। একটু পর আকাশে একটা বিজলি চমকানো শব্দ হতেই রিদিতা আমাকে জড়িয়ে ধরল। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আজকে আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হয়েছে। আমাদের একটা মেয়েও হয়েছে। নীলার কথা মতো মেয়েটার নাম রেখেছি নীলা চৌধুরী। খুব পাকা হয়েছে, অনেক দুষ্টু, পুরো বাড়িতে সবাইকে জ্বালিয়ে মারে। রিদিতাও আমার সাথে এখন অনেকটাই সুখে আছে, আর আমিও তার মাঝে। আমি আমার নীলাকে যেন খুঁজে পাই। এভাবেই আমাদের জীবনটা আবার ভালোবাস। হ্যালো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আশিক প্রিয়াঙ্কার ভয়েসের গল্প পেতে এখনো প্রেমের তাজমহল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।